আড্ডা দেওয়া, ইফটিজিং, নেশা পানি করে। নেশা করার দায়ে জেলেও গেছে। ফ্যামিলি অবস্থা ভালো না, কিন্তু আশ্চর্যজনক যে ফ্যামিলি অবস্থা খারাপ হওয়া সত্ত্বেও এলাকায় তারা পাওয়ারফুল। তার চাচার মিল আছে সেখানে, নাম ডাক আছে। চাচার নাম বেচে যত আলতু ফালতু কাজ করে বেড়ায়। হুম। কিন্তু ভাইয়া, তুমি কি করবে এসব জেনে? আদনান কোনো উত্তর দেয়নি, শুধু আনন্দর দিকে আর চোখে তাকিয়ে বাঁকা হেসেছে। রহস্যজনক হাসি। তারা দুজন দুজনের দিকে তাকিয়ে চোখে চোখে ভাব বিনিময় করছে। আনন্দ আদনানের দিকে তাকিয়ে সে যেন বুঝেছে তার ভাইয়ের মতো। সেও তাল মিলিয়ে হেসে নিল। ভাবতে অবাক লাগে আয়েশা আপুর কাজিন এমন হতে পারে। হাতের সব আঙুল তো আর সমান হয় না। তা ঠিক, কিন্তু আয়েশা আপুর ফ্যামিলি অনেক ভালো। এই আপু আপু কি, হ্যাঁ ভাবি ডাকা যায় না? খুক খুক করে কেসে দিল আনন্দ। আদনান হাসছে। গ্যাস্ট্রিকের মেডিসিন নিব ভাবছি যাওয়ার পথে। আমার ভাইয়ের বুকে ব্যথা। এইসব ব্যথা মেডিসিনে যায় না। হ্যাঁ, আয়েশা আপু থুকু ভাবি নামক ওষুধে যায়। অনেক পেকেছিস। যা বাবা, আমি কি করলাম? গাড়িতে বসে দেখছিলাম তো কিভাবে চোখে চোখে কথা হচ্ছিল। আদ্য ধাক্কা দিয়ে কিন্তু গাড়ি বাইরে ফেলে দেবো। ভাই ভাবে রোমান্টিক মুহূর্তে তাকিয়েছিলে তুই। লজ্জা কি বাজারে বেঁচে দিয়েছিস? বড় ভাইয়ের থেকে এই ছোটরা শেখে। কথা শেষ না হতেই মাথায় থাপ্পড় পড়ল আনন্দর। আজ বৃহস্পতিবার, আয়েশার কাজিনের হলুদ। আদনানের বাবা মাকে ইনভাইট করা হয়েছিল, কিন্তু তাদের গ্রামে জমির কাজে কিছু সমস্যা দেখা দেওয়াতে তারা আসতে পারেনি। এই নিয়ে আতিয়া বেগমকে দুঃখ প্রকাশ করেছে, তবে আদনানকে রেখে গিয়েছে। আদনান সন্ধ্যার পর আনন্দকে সাথে নিয়ে চলে আসবে। হলুদে সচরাচর সবাই শাড়ি পরে অথবা ড্রেস পরে এই রকমের। তাদের ক্ষেত্রেও সেম, সবাইকে হলুদের শাড়ি দেওয়া হয়েছে। তবে আয়েশা নাছোড়বান্দা, সে শাড়ি পরবে না আজ, তার মুড নেই। এমনিতেও প্রত্যেক বিয়েতে সে নিজের ইচ্ছে মতো ড্রেস পরে, কারো কথা শোনে না। আজও ঠিক তেমনি, হলুদ আর সাদা সংমিশ্রণে ফ্লোরাল লেহেঙ্গা পরেছে। আজ সেজেছে সে, তবে অল্প। আদনান মাত্রই কল করে জানিয়েছে সে আসছে। আনমনে একটু হেসেছে এই আগমনী সংবাদে, কিন্তু হুট করে মেজাজ গরম হয়ে গেল রিহান নামটা শুনে। ফ্যামিলি প্রোগ্রাম যেহেতু, সেও থাকবে, কিন্তু তার রাগ নিমিষেই উড়ে গেল দূর থেকে এগিয়ে আসা একজন পুরুষকে দেখে। সেও হলুদ আর সাদার মধ্যে কাবালি পড়েছে, আর চুল ওলট পালট নয়, সেট করেই এসেছে। সুন্দর লাগছে। পেছনে 32 পাটি দাঁত বের করে হাই ভোল্টেজের হাসি দিয়ে আনন্দও আসছে। দুই ভাই টুইনিং করেছে আজ। আসসালামু আলাইকুম ভাবি বলে সাথে সাথে পায়ে পড়ে গেল আনন্দ। আরে আরে করছো কি? ওয়ালাইকুম সালাম। ভাবি দেখেন তো কাকে বেশি সুন্দর লাগছে। ভাইয়া সারা রাস্তা ঝগড়া করেছে আমার সাথে, তাছাড়া বারবার আয়না দেখেছে। আজ নাকি তাকে সবচেয়ে সুন্দর দেখাতে হবে, কারণ আপনি। পেছন থেকে মুখ টেনে ধরল আদনান। কিছু সময় পর সবাই জড়ো হলো, বেরিয়ে পড়লো সকলে। সবাইকে সেন্টারের সামনে দাঁড় করিয়ে আদনান আনন্দ গাড়ি পার্ক করতে গেল। পার্কিংয়ের সামনে পৌঁছাতেই ঝামেলা হলো। গাড়ি পার্ক করতে গিয়ে সামনে দাঁড়িয়ে আছে একজন, সরছে না। গাড়ির লাইট পড়ছে, তারপরও সরছে না। এবার হর্ন দিল। লোকটি ঘুরে তাকালো, আর সেটা রিহান ছিল। আনন্দ তাকে চিনে ফেলে সাথে সাথে। আদনান আনন্দকে সম্পূর্ণ ঘটনা না বললেও যতটুকু তার জানা দরকার সেটুকু বলেছে। আনন্দ বলল, ভাইয়া দিবে নাকি চাপা? পারলে দিতাম, তবে সব ছোটখাটো শাস্তি আমি দিই না। সরে দাঁড়িয়েছে রিহান। গাড়ি পার্ক করে কথার ছলে আনন্দকে বলছিল, তোর ভাবি একটা ঘাড় তেরা। কান অব্দি পৌঁছেছে রিহানের। কেমন আছেন ভাই? হাত বাড়িয়ে দিল রিহান। আদনান হাত পকেটে গুজে বলল, ভালোই তো ছিলাম। কেন এখন ভালো নেই? তাদের মধ্যে দেয়ালের মতন দাঁড়িয়ে আনন্দ বলল, ভাবি, ভাইয়া আপনি ঘাড়ের তাড়া বলেছেন। সারা পাল্টি বাজ। মনে মনে আনন্দকে বলছে আদনান। তাই তোমার ভাইয়ের খাটটা তেড়া করে দিই? দেন দেন। চুপ, তুই ভেতরে যা, আমি আসছি। আদনান আনন্দর ঘাড় চেপে ধমক দিল। আনন্দ বুঝতে পেরে দুষ্টু হাসি এসে সিটি বাজাতে বাজাতে চলে গেল। সুন্দর লাগছে। আদনানের মুখে তার প্রশংসা শুনে আয়েশার চোখ কপালে উঠেছে। নিজের কানকে বিশ্বাস করাতে পারছে না। সে ভেবেছিল হয়তো বলবে ভূতের মতন সেজেছে, ভূতের মতন লাগছে। জনাব আজকে তাকে তাক লাগিয়ে দিল। আয়েশার দু বাহু ধরে ঝাঁকি দিয়ে বলল, কোথায় হারিয়ে গেলে তুমি? চলো ভেতরে।
আয়শা যাওয়ার জন্য এগোতেই আদনান থেমে গিয়ে এক হাত এগিয়ে দিয়ে বলল তাকে। হাত ধরবো কেন? বিস্মিত আওয়াজে বলল আয়েশা। একটু হাতটা ধরলে কি হয়ে যাবে? হ্যাঁ, চোখ মুখ ছোট করে ফেললো আদনান, বাচ্চাদের মতন অভিমান করে অন্যদিকে তাকিয়ে। আয়েশা বেশ অধিকার নিয়ে হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। পেছন থেকে রিহান এই দৃশ্য দেখছে। সবার সাথে আদনানকে পরিচয় করিয়ে দিয়ে তারা পাশাপাশি বসে। হলুদের প্রোগ্রাম চলছে, একে একে মুরব্বীরা সবাই হলুদ দিচ্ছে। আদনান চেয়ার নিয়ে আরেকটু আয়েশার কাছাকাছি এসে বসলো। আয়েশা চেয়ারের পেছনে হাত রেখেছে। আজ অন্যরকম ঘোর লাগানো পারফিউম দিয়েছে আদনান। নর্মালি যে পারফিউম দেয় সেগুলো মাইল্ড, আজকের পারফিউমটা আয়েশাকে তার দিকে টানছে, অস্থির করছে আদনানের ব্যবহারও। আজ তার তাকানোর মধ্যেও একটা নেশা আছে। আশেপাশে গানের প্রচণ্ড আওয়াজ। আয়েশাকে কাঁপতে দেখে আদনান তার কানের সামনে মুখ এনে বলল, কাঁপছো কেন তুমি? কানে গরম নিঃশ্বাস পড়ায় আরও চমকে উঠল আয়েশা। আদনান ঘাড় বাঁকা করে আয়েশার দিকে তাকিয়ে একদম কাছে, সাথে সাথে হালকা সরে গিয়ে উত্তর দিল, কই কাঁপছি, ঠান্ডা লাগছে একটু। ও, এই গরমে তোমার ঠান্ডা লাগছে? হ্যাঁ তো, একটু দূরে গিয়ে বসেন, মানুষ কি ভাববে? আচ্ছা, এইটা তাহলে হচ্ছে তোমার ঠান্ডা লাগার কারণ, তাই তো? কি লজ্জাজনক পরিস্থিতি। আয়েশা সাথে সাথে উঠে চলে গেল অন্য পাশে। মনে মনে গালি দিচ্ছে, বন্ধুত্বর নামে মজা করছে সে। আজ তো একটা বদমাস, বন্ধু বন্ধু করে খালি তাকে লজ্জা দেওয়ার ধান্দা। তবে আদনান কি তাকে একা ছাড়বে? সেও তার পিছু পিছু গেল, গিয়ে দাঁড়িয়েছে একদম তার পেছনে। আয়েশা পেছনে সরতে নিলেই আদনানের বুকে এসে ধাক্কা লাগে। সুন্দর ছেলে দেখলেই শুধু ধাক্কা খেতে ইচ্ছে করে, তাই না? একদম মুখ সেলাই করে দেব। তারা তাদের খুনসুটিতে মেতে আছে। রিহানের নজর তাদের মধ্যেই সীমাবদ্ধ। আদনান কিছু সময়ের জন্য বাইরে গিয়েছিল কিছু কিনতে, ফিরে এলো একটি কোকের বোতল নিয়ে। নিজে খেলো, আয়েশাকেও দিল। আয়েশার অনেক তৃষ্ণা পেয়েছিল, কোক পেয়ে খুশিতে আত্মহারা। একটানে খেয়ে ফেললো পুরো বোতল। অন্যদিকে আদনান ঢং করছে, মুখ ফুলিয়ে রয়েছে, কেন তাকে না নিয়েই শেষ করে ফেললো সে। ঠিক তখনই আরশি স্টেজে উঠল, মাইক হাতে নিয়ে বলতে শুরু করলো, সবাইকে স্বাগতম। আপনাদের মধ্যে অনেকেই আমাকে অনেক হেল্প করেছেন, আমার বিয়েতে হেল্প করেছেন, আমি তাদেরকে ধন্যবাদ দিতে চাই। আয়েশা চেহারা আঁকাবাঁকা করে বলছে, কিসের মধ্যে কি? অন্যের বিয়েতে নিজের রাম কাহিনী শুরু করেছেন? আদনান বলল। আরে শোনোই নাকি বলে। আবার বলতে শুরু করেছে আরশি, স্পেশাল থ্যাঙ্কস টু মাই কিউটি পিউটি হাবি, আমার জীবনকে সুন্দর করেছে। আনন্দ মুখ চেপে হাসছে। আর কিছুক্ষণ হাসি আটকে রাখলে নির্ঘাত পেট ফেটে যাবে। তারপরও নিজেকে সংযত করে ঠাঁই দাঁড়িয়ে। তারপর থ্যাঙ্কস টু মাই সাসু মম। उठा ले रे बाबा, मेरे को नहीं इसको उठा ले। আয়াজ কপাল চাপড়িয়ে ধীর আওয়াজে আওড়াচ্ছে। সবাইকে থ্যাঙ্কস দেওয়া শেষে সেখানে উপস্থিত সবাইকে থ্যাঙ্কস দিল। ন্যাকামি চরম সীমাতে পৌঁছে গেছে সে আজ। সেখানে বোমা ফাটিয়ে দিল আদনান সাহেব, চিৎকার করে বলছে, ওয়েলকাম ওয়েলকাম, ইয়োর থ্যাঙ্কস অ্যাকসেপ্টেড। সবাই আদনানের দিকে ঘুরে তাকালো। আয়েশা তার মুখ চেপে ধরেছে। অনেকেই হেসে উড়িয়ে যার যার মতন ব্যস্ত হয়ে পড়ল। তখন রিহান গিয়ে আরশির হাত টানতে টানতে স্টেজে থেকে নামিয়ে বাহিরে নিয়ে গেছে। হলুদের সব ধরনের রিচুয়াল খানা দানা শেষে এবার নাচ গান শুরু হয়েছে। সবাই একে একে ডান্স পারফরমেন্স উপভোগ করছে। কেউ গান করছে, বাকিরা বসে নয়তো দাঁড়িয়ে উপভোগ করছে প্রোগ্রাম। আয়েশা, আদনান, আনন্দ, আয়াজ, আনাস এক সাইডে দাঁড়িয়ে নাচ গান দেখছে। আদনান আয়েশার কাঁধ চেপে ধরে, তার কারণ আয়েশা একটু পর মাতলামি শুরু করবে। আয়েশার অলরেডি মাথা ঘোরানো শুরু হয়েছে। ঘোলা ঘোলা দেখছে সব, এক একজনকে দুইটা দেখছে। চোখ মুখের ভঙ্গি পরিবর্তন হচ্ছে। সবশেষে ঢলতে লাগলো। পড়ে যেতে নিয়েছিল, আদনান সামলেছে। মেয়ের এমন অবস্থা অনেকক্ষণ যাবৎ লক্ষ্য করছেন আদিল সাহেব। আদিল সাহেব আর আয়েশার ছোট খালু এগিয়ে আসলো। আদিল সাহেব একটু গম্ভীর হয়েই বললেন, এ এমন করছে কেন? না মানে রীতিমতো তোতলাচ্ছে আদনান। কিভাবে বলবে কোকের সাথে কী মিশিয়ে খাইয়েছে তার মেয়েকে? সে তো জানতো না আয়েশা ঢোক ঢোক করে পুরো বোতল সাবার করে ফেলবে। আনন্দ, আয়াজ মিটি মিটি হাসছে পেছনে দাঁড়িয়ে। আদিল সাহেব খুব ভালো করেই বুঝলেন ঘটনা। ঠোঁট চেপে হেসে বললেন, কতটুকু খেয়েছে? পুরো অর্ধেকের বেশি বোতল। হাসি চেপে উত্তর দিল আয়াজ। পাগল হওয়ার আগে ওরে নিয়ে গুম হও সব কয়টা।
আনন্দ আয়াজ সাব জানিয়েছেন তারা যাবে না, নাচানাচি করবে, একটু পরেই ডিজে হবে। আর কি করার, বাধ্য স্বামীর মতন আয়েশাকে সবার আড়াল করে নিয়ে গেল। কিন্তু চোখ ফাঁকি দিতে পারল না আতিয়া বেগমের। তিনি তার স্বামীর উদ্দেশ্যে দৃষ্টি নিক্ষেপ নিয়ে বললেন, আয়েশার কি হয়েছে? মদ খেয়েছে, তুমিও খাবে নাকি? হেসে হেসেই উত্তর দিলেন। আতিয়া বেগমের চোখে মুখে রাগ, ফোঁসফোঁস করতে করতে বললেন, বাতাসেই বুড়ো হয়েছ, মুখের লাগাম আজও দিতে পারলে না। আদনান আয়েশাকে পার্কিংয়ে এনে গাড়ির সামনে দাঁড় করিয়েছে। সে মাথা বেঁকিয়ে আঙুল দিয়ে 1-2 গুনছে, বিড়বিড় করছে। নেশা ভালো মতোই ধরেছে তাকে। আদনান হাসবে না কাঁদবে তার কোনো স্টেশন নেই। সেও খেয়েছে, কিন্তু এতটা মাথায় চাপেনি, একটু ঘুরঘুর লাগছে খালি। গাড়িতে ওঠো, একটু ঘুমাবে। আদনান। আয়েশার মুখে তার নাম আবার শুনে তার মনটা ফুরফুরে হয়ে গেল। সাথে সাথে তার দিকে প্রখর দৃষ্টি স্থাপন করে উত্তর দিল, আজ্ঞে বলুন। তাকে চমকে দিয়ে 2 হাত আদনানের গলায় বাঁধল। তার চোখ রসগোল্লার ন্যায় হয়ে গেছে। আয়েশা তার গলা জড়িয়ে, এটাও সম্ভব? নিজেও একটু এগিয়ে গাড়ির 2 পাশে হাত ঠেকিয়ে আয়েশাকে আবদ্ধ করে নিল। আপনাকে না আজ সুন্দর লাগছে, একদম চকলেটের ডিব্বার মতো। তাই? ইতিমধ্যে তার কণ্ঠ ভার হয়ে গেছে। আয়েশার মুখের আরো কাছে নিজের মুখ এনে বলল। আয়েশা ঘাড় থেকে 1 হাত ছড়িয়ে চুলে হাত দিয়েছে। প্রেয়সীর আলিঙ্গন যেন উন্মাদ করে তুলেছে তাকে। হার্টবিট মিস করেছে, নিঃশ্বাস ঘন হয়ে আসছে। তার মৌ নামক ভালোবাসা এখন মাথায় চড়ে বসবে। তারা একজন আরেকজনের দিকে তাকিয়ে, একে অপরের অনেকটা কাছাকাছি। তবে কয়েক মিনিটে তাদের ভালোবাসার মুহূর্তে কাল হয়ে দাঁড়ালো রিহান। ইচ্ছে করে তাদের পাশে এসে জোরে জোরে কাশি দিচ্ছে। আদনান সাথে সাথে গাড়ির দরজা খুলে আয়েশাকে ভেতরে শুইয়ে দিল। তার কাপড় চুল কিছুটা এলোমেলো হয়েছিল, তাই একদম সময় নেয়নি। আপনার বারবার আমাদের মধ্যে আসাটা কাকতালীয় না ভাই? আদনানের মাথা প্রচুর গরম। এমন একটা সময়ে এসে পুরো মোমেন্টটা নষ্ট করে দিয়েছে সে। না, আমি তো আমার ওয়াইফের সাথে কথা বলছিলাম। আপনাদের ডিস্টার্ব করলাম মনে হয়? সেটা তো করছেনই। আচ্ছা, আমি যাই। রিহানকে যেতে দেখে আদনান সাথে সাথে গাড়িতে উঠে বসল। আয়েশার চোখের পাপড়ি পিটপিট করছে। মুখে চওড়া হাসি ঝুলিয়ে একটু ঝুঁকে মাথায় হাত বুলাতে বুলাতে বলল, একটু থাকো এখানে, আমি বাড়ির সবাইকে নিয়ে আসি। গাড়ি লক করে যাব, লাইট অন থাকবে। আমি 10 মিনিটের মধ্যে ফিরে আসবো, ঠিক আছে? আয়েশা আদনানের কলার চেপে ধরেছে। ধাক্কা সামলাতে না পেরে আরও কাছে ঝুঁকে পড়েছে আদনান। না, আপনি কোথাও যাবেন না, আমার সাথে থাকেন। একদম যাবেন না, আমি ছাড়বো না। এই সব করে আমাকে পাগল করে দিও না, সামলাতে পারবে না। পারবো পারবো পারবো, 3 বার পারবো বলেছি। এটা রোম্যান্স করার জায়গা না বউ, মানুষ দেখলে কি বলবে বলো তো? এর উত্তরে আয়েশা কিচ্ছু বলল না, তাকে এভাবেই ধরে রেখে ঘুমিয়ে গেছে। আদনানের ইচ্ছে করছে আয়েশার ঘুমন্ত চেহারায় চুমু খেতে, কিন্তু সে তার প্রমিস কিভাবে ভাঙবে? সে ভাবতে লাগলো, কপালে চুমু খেলে কি প্রমিস ভাঙা হবে? কপালে চুমু তো পবিত্র, যদিও তার সকল ছোঁয়াই পবিত্র, কিন্তু আয়েশার 3 মাসে সময় নেওয়া তাকে বাধা দিচ্ছে। না হয় আজ এই ঘুমন্ত মায়াবী চেহারায় চুমু খেয়ে ভরিয়ে ফেলতো। বিয়ের মাত্র 1.5 মাস, এই 1.5 মাসেই এই মেয়েটা ছোটোখাটো বিষয়ে তাকে পাগল করেছে। আজ 3 মাসের মেয়াদ শেষ করে জোর করেই চুমু বসিয়ে দিত। হাত ছাড়িয়ে উঠে গেল আদনান। দূর থেকে দেখলো সবাই গাড়ির দিকে আসছে। সবাইকে নিয়ে বাড়ি পৌঁছালো রাত 1:30টায়। আয়েশা তখনও ঘুমিয়ে, তাকে ডাকছে আতিয়া বেগম, কিন্তু সে উঠছে না। অনেক চেষ্টা করেও ওঠানো গেল না তাকে। আম্মু, আপনার যান, আমি ওকে নিয়ে আসছি। আনছে এর মানে বুঝতে সবাই চলে গেল, যার যার রুমে প্রবেশ করেছে। আনন্দকে আয়াজ তার রুমে নিয়ে গেছে হালকা ফ্রেশ হতে। আদনান আয়েশাকে কোলে তুলে রুমে নিয়ে শুইয়ে দিল। বেরিয়ে বিদায় নিতে যাওয়ার সময় আদিল সাহেব বললেন, আজ থেকে যাও, অনেক রাত হয়েছে, এমনিতেও তোমাদের বাসায় কেউ নেই। দ্বিধাবোধ করলেও আদিল সাহেব আর আতিয়া বেগমের জড়াজড়িতে থেকে গেল। আতিয়া বেগম মেয়েকে কোনো রকম টেনে টুনে কাপড় চেঞ্জ করিয়েছেন। তার ঘোর কাটেনি, ঘুমের মধ্যে উল্টাপাল্টা বকছে। আয়েশার ঘরে এসে দরজা লাগিয়ে দিল আদনান। আয়েশা ঘুমিয়ে তাকে এক পলক দেখে লাইট নিভিয়ে শুয়ে পড়ল। ঘড়ির কাঁটা তখন রাত 3টা। আয়েশার চিৎকারে ঘাবড়ে উঠল আদনান। উঠে দেখে আয়েশা তার পাশে বসে। ডিম লাইটের আলোয় তাকে ভালোভাবে দেখতেও পাচ্ছে না। এভাবে হুট করে কেউ দেখলে নির্ঘাত ভয় স্ট্রোক করবে। সে জোরে আদনান আদনান বলে চিৎকার করে ডাকছে তাকে। গলার স্বরটা এটা নিশ্চিত তার নেশা কাটেনি। আস্তে, কি হয়েছে বলো? আপনি ঘুমিয়েছেন কেন?
তো কি করব? কথা বলুন আমার সাথে। এই রাতে বসে তার সাথে কথা বলবে? হ্যাঁ, বলা তো লাগবেই, নিজের দোষেই আজ তার এই হাল। কেন যে ওকে এসব খাওয়াতে গেছিল, নিজের উপর রাগ হচ্ছে, তবে ভালোও লাগছে। আয়েশা শোনো, এখন অনেক রাত, আমরা কালকে সারা দিন কথা বলবো, ঠিক আছে? না, একদম না, এখনই বলবো। প্লিজ জেদ করো না, ঘুমিয়ে পড়ো, এসো। আমার সাথে কথা বলবেন কেন? আপনি কথা বলবেন ওই মেয়েটার সঙ্গে। কোন মেয়েটা? ওই যে আপনার প্রাক্তন প্রেমিকা, সাবিহানা মাবিহা নাম। সাবিহা নাম শোনা মাত্রই আদনানের ঘাম ঝরছে। তার চেয়ে বেশি হচ্ছে অবাক। আশ্চর্য, আয়েশা জানলো কিভাবে? সে তো তাকে কোনোদিন বলেনি তার কথা, এই প্রসঙ্গ কোনোদিন ওঠেইনি। উল্টো আদনান খুঁটিয়ে খুঁটিয়ে আয়েশার সব ব্যাপারে জেনেছে, নিজের ব্যাপারে কিছুই বলেনি। তাহলে কি এই জন্যই আয়েশা তাকে কিছু জিজ্ঞেস করতো না, কিছু জানতে চাইতো না? সে তো আগেই জেনে বসে আছে, সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। খুবই ডেঞ্জারাস অবস্থা। আয়েশা আদনানকে তার কথা আর কাজের মাধ্যমে রেড অ্যালার্ট দিচ্ছে, তার থেকে সাবধানে থাকার জন্য। উল্টোপাল্টা করলেই খেল খাতাম। এই মেয়ে, তুমি কি করে জানলে? আপনি আমাকে চেনেন? আমি সব খবর নিয়েছি আপনার আইডি কেটে। বলে হাসতে হাসতে বিছানায় কাত হয়ে গেল। আদনান কপালে হাত দিয়ে বসে আছে। এই মেয়েকে বুঝতেই চিনতে তার 1000 জনম পার করা লাগবে। তাকে কাত হতে দেখে ভাবছে হয়তো ঘুমাবে, কিন্তু তার ভাবনায় পানি ঢাললো আয়েশা। আমার মাথা ব্যথা করছে, মাথা টিপে দিন। সাথে সাথে আদনানের উল্টো দিকে ঘুরে বসলো। আদনান এখনো শকে, আবার ডাক পড়লো। কি হলো, দিন। দিচ্ছি বলে তার ঘন খোলা চুলে হাত ডুবিয়ে দিল। ধীরে ধীরে মাথা টিপতে লাগলো। চুলগুলো বেশ মোলায়েম, হাত দিতেই হাত স্লিপ খাচ্ছে, আর সেই মাতাল করা সুবাস। আয়েশা কিছু সময় পর আদনানের বুকে গায়ে এলিয়ে দিল, যেন ক্লান্ত সে বসে থাকতে থাকতে। উল্টো হয়ে ঘাড়ে মাথা রেখে শান্ত হয়ে আছে আয়েশা, কিন্তু আদনান শান্ত নেই, সে অশান্ত হয়ে উঠেছে। সে জানে আয়েশা মাতাল হয়ে যাবে, এসব করছে মাতাল হয়েই, কিন্তু তার কাছে আসা তার মনের অবস্থা বেহাল করে তুলেছে। বুকে মাথা রেখে শুয়ে তার ঘুমন্ত অনুভূতিগুলোকে জাগিয়ে তুলতে যাচ্ছে। এত কিছুর মধ্যেও তার মাথায় বুদ্ধি আটলো, মাতাল হয়ে নাকি মানুষ সত্যি কথা বলে। সে কি আয়েশাকে জিজ্ঞেস করবে তাকে নিয়ে তার অনুভূতি কি? আদৌ কোনো অনুভূতি আছে, নাকি তাকে বন্ধুই ভাবে? বন্ধু ভাবলে কি জ্ঞানহীনভাবে হলেও এত কাছে আসতো তাকে নিজের সাথে জড়িয়ে দিতে চাইতো না অবশ্যই। আয়েশা, আমাকে তোমার ভালো লাগে নাকি খারাপ? মাথা থেকে হাত নামিয়েছে, একটা অজানা অধিকার বোধ নিয়ে তার 2 হাতের ওপর হাত রেখে তাকে পেছন থেকে জড়িয়ে আছে। আয়েশা একটু মাথা তুলে আদনানের দিকে তাকালো। অনেক ভালো লাগে, কিন্তু আপনি দাড়ি কেটেছেন কেন? একদম ভালো লাগছে না। আমার দাড়ি ভালো লাগে, আর কাটবেন না। কই দাড়ি কেটেছি, আছে তো সামান্য। সামান্য না, সামান্যের চেয়ে একটু বেশি রাখবেন। আহ্লাদি হয়ে কথা বলছে আজ আয়েশা, অধিকার খাটিয়ে। কতটুকু রাখবো তুমি বলে দাও। সাথে সাথে আদনানের হাত ছাড়িয়ে উঠে গেল আয়েশা। আশেপাশে মোবাইল খুঁজছে, মোবাইল হাতে নিয়ে ঢুলতে ঢুলতে লক খুলল। ইনস্টাগ্রামে গিয়ে একটি পাকিস্তানি অ্যাক্টরের প্রোফাইলে ঢুকলো। তার একটা ছবি দেখিয়ে বলল, দেখেন ওর মতো দাড়ি রাখবেন। তুমি আমাকে ওর মতো বানাতে চাও? ওর মতো বানাবো কেন, আপনি আপনার মতো। আমি শুধু দাড়ির ডেমো দিলাম। গলা দিয়ে ঠিক মতো কথা বেরোচ্ছে না, কিন্তু তারপরও বলেই যাচ্ছে। আবারও বলল, আমার দাড়ি আর চুল অনেক ভালো লাগে, আয়াজের দাড়ি চুল টেনে দেই মাঝে মধ্যে। কিন্তু ও তো আমার ভাই লাগে, আমি চুল দাড়ি টানতে গেলেই আমাকে ধাওয়া করে, ভাগিয়ে দেয়। আদনান আয়েশার এমন কথায় হাসছে, তাকে ঘুরিয়ে নিজের সাথে মিশিয়ে নিয়েছে। আবার খুব কাছ থেকে চুলের ঘ্রাণ নিচ্ছে তার। মেয়েদের চুলের ঘ্রাণ পুরুষদের নিমিষেই কাবু করতে জানে, আর হচ্ছেও ঠিক তাই। চোখে মুখে মাদকতা নিয়ে বলল, আমার চুল দাড়ি যখন ধরতে ইচ্ছে করবে ধরবে, টানতে ইচ্ছে করলে টানবে, আমি বাধা দেব না, ধাওয়া করবো না। সত্যি? আদনানের ঠোঁট আয়েশার কান প্রায় ছুঁই ছুঁই হয়ে কানের সামনে এসেই কথাগুলো বলছে। ডিম লাইটের আবছা আলোতে আয়েশার ঘাড়ের পেছনে তিলটা ফুটে উঠেছে। ইচ্ছে করলো ছুঁয়ে দিতে, তার দ্বিধাবোধ তাকে বাধা দিচ্ছে। সে কোনোভাবেই আয়েশার মাতাল হওয়ার সুযোগ নেবে না, কিন্তু তার অবাধ্য আঙুল সেখানে ছুঁয়ে দিয়েই মানল। আয়েশা কেঁপে উঠেছে, কুঁচকে গেল সেই মুহূর্তে। হাত সরিয়ে তাকে শক্ত করে নিল আদনান। ঘাড়ে টাচ করবেন না। করব? ঘোর লাগানো কণ্ঠে বলল, না, আমার অদ্ভুত লাগে,
কেন? দিস মেক্স মি সো উইক। আদনান মনে মনে ভাবছে সে নিজেই তাকে কাবু করার মন্ত্র বলে দিল। ভালোই হয়েছে, আগে নিজের করে নেয়, তারপর রাগ দেখালে ঘাড়ে চুমু বসিয়ে দেবে। আয়েশা আবার মাথা তুলে তাকিয়েছে। আদনানের গালে হাত রাখলো হুট করে, অল্প স্বল্প দাড়িগুলো হাতিয়ে দেখছে। সেই ছোঁয়াতে কারো মনের ভেতর বিশাল ঝড় এনে দিচ্ছে, নিঃশ্বাসের গতিবেগ ধরা ছোঁয়ার বাহিরে। এত কাছাকাছি দুজনের নিঃশ্বাস মিলে মিশে একাকার হয়ে যাচ্ছে। আরও কিছু সময় এমন থাকলে সে তার কন্ট্রোল হারিয়ে বসবে। আপনি সবার মতন আমাকে ছেড়ে চলে যাবেন? এমন মাদকতাময় মুহূর্তে হুট করে এই প্রশ্নটা বিষাক্ত লাগলো আদনানের কাছে। তাকে বিচলিত দেখালো। তাকে সুযোগ না দিয়ে আয়েশা আবারও বলল, জানেন, আমি আমার মনের ভাব প্রকাশ করতে পারি না, অনেক কাঁচা। আমি কাউকে হার্ট করতে চাই না, আমার ইন্টেনশন খারাপ থাকে না, কিন্তু কিভাবে যেন আমি দোষী হয়ে যাই, ভুল হয়ে যায় সব কিছুতেই। সবাই শুধু ভুল বুঝে, আমি একটু রাগই তো করি বলেন, রাগের পেছনে আমার মনের ভাব কেউ বুঝে না। বুকটা হুট করে চিনচিন করছে। আয়েশা কখনো এমনভাবে কথা বলে না, ঝাঁঝালো কণ্ঠে বলে, সোজাসাপটা বলে অথবা ভাবলেশীনভাবে বলে যায়। চোখে মুখে কোনো রিয়াকশন দেখা যায় না, তবে আজ তার কথার প্রত্যেকটা শব্দে লুকানো কষ্ট, বিষাদের জানান দিচ্ছে তার জলজল করা চোখও। অনেক কিছু নিজের মধ্যে চেপে আছে, এক সমুদ্রের মতো বিশাল তার না বলা দুঃখগুলো। আমার কোনো কাজ আগায় না, আমি কোনো কাজ করতে গেলে সেটা নষ্ট হয়ে যায়, তীরে এসে তরি ডুবে যায়। আমি হার্ডওয়ার্ক করলেও আমি সফলতা পাই না। আমি কালো বলে কেউ আমাকে পছন্দ করে না, এড়িয়ে চলে। আমি ভালো কাজ করতে গেলে খারাপ হয়ে যায়। এমন কেন হয় আদনান? আপনার সাথে হয়েছে? আমার সাথে প্রত্যেক ছোট ছোট বিষয়ে এমন হয় জানেন। আদনান চুপচাপ তার কথাগুলো শুনলো, দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এখন থেকে এমন কিছুই হবে না। তুমি যা করতে চাও আমাকে বলবে, তীরে এসে আর তরি ঢুকবে না, আমি পার করে দেব। আমার যতটুকু সামর্থ্য আছে আমি সেই সবটুকুতে তোমার সঙ্গে থাকবো। এভাবেই তাকে কিছুক্ষণ ধরে বসেছিল সে, ভাবছে তাকে নিয়ে, তার কথাগুলো বুকে বিচ্ছে আদনানের। আয়েশাকে শুইয়ে দিয়ে নিজেও শুয়ে পড়ল সাথে, ডাকলো তাকে হাত ছাড়িয়ে, আসবে? আয়েশা কিছু না ভেবেই সাথে সাথে আদনানের বুকে মুখ লুকিয়েছে। আদনান আয়েশার হাত নিয়ে তার পিঠে ঠেকালো, তার মাথার ওপর মুখ ঠেকিয়ে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল তারা। আদনানের বিগত 4 মাস প্রতি রাতে যে বুকে ঝড় আসে, অস্থির হয়, আজ সেখানে এক পশলা বৃষ্টি নেমেছে, শীতল করে দিয়ে তার হৃদয়কে। সে খুব ভালো করেই বুঝলো তার এতদিনের হাহাকার কী ছিল, কিসের জন্য ছিল, কার জন্য ছিল। সকালে নাস্তার টেবিলে একটা গম্ভীর পরিস্থিতি। ঘরের বড় সন্তান আয়েশা বসে নাস্তা করছে আর দাঁত কিরমির করছে। প্রচণ্ড মাথা ব্যথা নিয়ে চা খাওয়ার জন্য চায়ের কাপে চুমুক দিল, একদম মিষ্টি চা। বিরক্তি এসে পড়েছে, সামনেই আসামের মতন একটু একটু করে ব্রেড খাচ্ছে আদনান। কালকের এমন কাজের জন্য আয়েশা তাকে ধোলাই দেবে এটা সে শিওর, নিজেকেই তৈরি করে নিতে হবে। আদনান চলে যাবে, আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করে নিল, হাতে ঘড়ি পড়তে পড়তে বলল, শুনেছি মাতাল হয়ে ছেলেরা মেয়েদের সুবিধা নেই, কিন্তু কাল রাতে সেটা উল্টো হয়ে গেল। আমার ভীষণ লজ্জা লাগছে। কাঁথা ভাঁজ করতে করতে আয়েশার হাত থেমে গেল, চোখে মুখে রাগ নিয়ে উল্টা ঘুরে বসে বলল, একদম বাজে কথা বলবেন না, কিছুই করিনি আমি। একটু কাছে এসে আদনান বলল, তোমার সব মনে আছে? না। তাহলে এত শিওর কি করে তুমি? জানি না। জানবে কি করে? পুরো মাথাল ছেলে তো, কত কি করেছো। আমি আটকাতে চেয়েও আটকাতে পারিনি। সারা রাত আমাকে 1 সেকেন্ডের জন্য ছাড়নি তুমি। এমন লজ্জাজনক কথা আয়েশার কান দিয়ে ধোঁয়া বের হওয়ার উপক্রম। একটি বালিশ হাতে নিয়ে আদনানের দিকে ছুঁড়ে মারতেই আদনান তাড়াহুড়ো করে টাটা বলে ঘর থেকে বেরিয়ে গেল। চোখ ঝাপটাতেই 1 মাস কেটে গেছে। এখন বৃষ্টির মৌসুম, একদিন পেরোতে না পেরোতেই ভারী বর্ষণ হয়, কারো কারো মনে প্রেমের বর্ষণও হয়। আদনান বারবার আয়েশাকে বলে, কে বলেছে তুমি কারোর সাথে মিশতে জানো না? এই যে অল্প কয়েকদিনে এত মজবুত একটা সম্পর্ক গড়ে তুলেছ, আমি তো বাধায় পড়ে গেছি এই সম্পর্কে। আয়েশা আজকাল বারান্দায় বসে বৃষ্টি বিলাস করে। গত কয়েক মাস যাবৎ তার সব অপছন্দনীয় কাজগুলো তার পছন্দের হয়ে গেছে। পেছন থেকে কেউ একজন বাহু দিয়ে তার বাহুতে ধাক্কা দিয়ে একটু গলা পরিষ্কার করে নিল, পাশে এসে দাঁড়িয়েছে। আয়েশা বৃষ্টি দেখছে আর পাশে দাঁড়ানো মানুষটি তাকে। আপনি আবার এসেছেন? এই নিয়ে 5 বার 1 মাসের মধ্যে। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন? গানের সুরে বলে উঠল।
আপনার মনকে আমি পার্সেল করে আমাজনের গভীর অরণ্যে পাঠাবো। আমার মনটা হারিয়ে গেছে। খবর নিয়ে জানতে পারলাম তোমাদের বাড়ির আশেপাশেই পড়েছে। একটু পারলে খোঁজে নিজের কাছে যত্ন করে রেখে দিও, ওকে? ফ্লার্ট করছেন? হ্যাঁ, কেমন নতুন শিখেছি। আদনানের উল্টোপাল্টা কথায় মাথা গরম হয় না এখন আর, হাসি পায়। এই মেয়েটা কেমন? তার প্রাক্তন প্রেমিকের ছবি দেখিয়ে আয়েশাকে জিজ্ঞেস করলো। এতক্ষণ না রাখলেও এখন ঠিকই আয়েশার মেজাজ খারাপ হলো। মুখের হাসি বিলীন হয়ে গেছে, রং উড়ে গেছে চেহারার। অন্যদিকে তাকিয়ে উত্তর দিল আয়েশা, খুব সুন্দর। ওর হাজবেন্ড নাকি প্রবাসী, একটা বাচ্চা আছে, স্বামী ছাড়া একা দেশে থাকে। এখন নাকি আমার জন্য তার আবার প্রেম পাচ্ছে। হাতে পায়ে ধরছে আমার, কাল দেখা করতে বলছে। ভালো তো। কি গিফটস নেওয়া যায় বলতো? আফটার অল এতদিন পর দেখা হবে, প্রাক্তন বলে কথা। আমার মাথাটা খুলে নিয়ে যান, গিফট করে দিয়েন। না, এই মাথায় হাবিজাবি ভরা, এটা দেবো না। এই সরে তো, বাসায় যান। তুমি এত জলও কেন বলো তো? আমি মোটেও জ্বলছি না। আমি তো পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। আদনান, আমার মেজাজ খারাপ করবেন না, বলে দিচ্ছি। দূর হন সামনে থেকে। আচ্ছা দেখ তো, এই শাড়িটা দিলে কেমন হয়? ও একটু স্লিম ট্রিম তো, শিফনের লাল শাড়ি পরলে কিন্তু ভীষণ হট লাগবে। সাথে সাথে আয়েশা কফির মগ ব্যালকনি দিয়ে ফেলে হনহনিয়ে চলে গেল। নিজের রুমে গিয়ে দরজা লাগিয়েছে, অনেক ধাক্কাধাক্কি করেও খুলতে পারেনি, বাধ্য হয়ে চলে গেছে। আয়েশার রাগ সম্পর্কে ভালো ধারণা আছে আদনানের, কিন্তু তার উদ্দেশ্য যে কোনোভাবেই হোক আয়েশাকে তাকে নিয়ে ইনসিকিউরিটির আর পজিটিভ ফিল করানো। আপাতত এই মিশনে নেমেছে আদনান, উদ্দেশ্য আয়েশার মনের কথা জানা, সে আদনানকে নিয়ে কি ফিল করে সেটা জানা। আর আয়েশা রাগে গজগজ করছে, কিভাবে সে অন্য মেয়েকে হট বলতে পারে? শাড়ি গিফট করতে চায়, তাও আবার প্রাক্তন প্রেমিকাকে, যে কিনা বিবাহিত। আয়েশার মনেও তো আদনান একটু একটু করে ঘর বাঁধছে, আর নিজের স্বামীর ব্যাপারে জেলেস হওয়াটাই স্বাভাবিক না? বাহিরে গিয়ে মেসেজ করেছে, কথা বলবে নাকি আমি এই বৃষ্টিতে দাঁড়িয়ে থাকবো? ঠিক আছে, থাকুন। বলেই আয়েশা পর্দার আড়াল দিয়ে তাকিয়ে দেখলো আদনান বৃষ্টিতে কাক ভেজা হয়ে দাঁড়িয়ে যাচ্ছে না। 30 মিনিট হয়ে গেছে। আয়েশা পাষাণ ভাব নিয়ে থাকলেও মন তার নরম। সাথে সাথে মেসেজ দিল, বাসায় যান, এখন বাড়ি গেলে এই কথা বলবো, না হয় বলবো না। বাড়ি চলে গেছে আদনান। সেদিনের মতন বুঝিয়ে সুঝিয়ে ঝামেলা মিটিয়েছে, কিন্তু বিগত 10-15 দিন যাবৎ আদনানের ব্যবহার অন্যরকম লাগছে। ইগনোর করছে তাকে, ঠিকমতো কথা বলছে না। যেখানে হাজার কাজের চাপে পড়েও একটু একটু পর খোঁচাখুচি করতো, অনলাইনে থাকলে মেসেজ দেয় না, কল করা ভুলেই গেছে, বাড়িতেও আসে না, দেখা করতে চায় না। এসব ভেবে ভেবে আয়েশা তার হৃদয় পুড়াচ্ছে। ভাবছে আদনানের হয়তো তাকে আর ভালো লাগে না। তারপরই ভাবলো, তার কি কোনোদিন আয়েশাকে ভালো লাগতো? তাহলে এতদিন যা করেছে সেগুলো, নাকি শুধুই মজা করতো তার সাথে? দোটানায় পড়ে গেছে। আদনানের এমন বিহেভিয়ার মানতে কষ্ট হলেও চোখে মুখে সে স্বাভাবিক আছে। বেহায়ার মতো নিজে থেকে মেসেজ করেছে, আদনান হুহা উত্তর দিয়েছে। কল দিলেই বলেছে ব্যস্ত, পরে কথা বলি। আবারও আজ বেহায়ার মতন একটা মেসেজ করেই ফেললো, আপনি কি খুব ব্যস্ত? হ্যাঁ। কার সাথে ব্যস্ত? আয়েশার মনে সন্দেহের দানা বেঁধে গেছে আদনানের প্রাক্তনকে নিয়ে, তাই হুট করে এমন প্রশ্ন করেই আনসেন্ড করে দিল মেসেজ। রিপ্লাই আসলো, যেটা দেখে আয়েশা চোখের পানি আটকে রাখতে পারলো না। তোমাকে সবসময় সবকিছুর কৈফিয়ত কেন দিতে হবে আয়েশা? আমি একটা ইম্পর্টেন্ট ডিসকাশনে আছি, বিরক্ত না করলে মনে খুশি হব। আয়েশা বালিশে মুখ লুকিয়ে কেঁদে উঠল। অনেকদিন পর এভাবে কাঁদছে সে। আজ পুরো 1 সপ্তাহ আদনানের সাথে তার সম্পূর্ণ যোগাযোগ বন্ধ। ফেসবুক, মেসেঞ্জার কিছুই ব্যবহার করছে না আয়েশা। মূল কথা, সে মোবাইল হাতেই নিচ্ছে না। এতদিনে আদনানের অবস্থা বেহাল। 500 থেকে 600 মেসেজ দিয়েছে, অনবরত কল দিয়ে যাচ্ছে। তার খাওয়া দাওয়া সব হারাম হয়ে গেল, ঘুমাতে পারছে না, আয়েশার কোনো খোঁজও পাচ্ছে না। আনন্দকে দিয়ে কল করিয়েও ব্যর্থ হয়েছে। আয়াজ আনাসকে কল করেছিল, তারা 2 ভাই ট্যুরে গেছে। আয়েশার বাবা মাকে কল দেওয়াটা অন্যরকম দেখায়, তাই দিতে পারছে না। সব মিলিয়ে পাগল প্রায় অবস্থা তার, অস্থির হয়ে উঠেছে। জাবেদ ভাই নাম্বার জোগাড় করে কল দিল তাকে, আর সিদ্ধান্ত নিল আজ সে যাবে ওই বাড়িতে। এভাবে থাকা যাচ্ছে না, না হলে সে নির্ঘাত মরে যাবে। আসসালামু আলাইকুম আন্টি, আয়েশ আছে? হ্যাঁ জাবেদ, ওয়ালাইকুম আসসালাম। আছে তো? আন্টি, ওকে কল করছি, ধরছে না, একটু ফোনটা দিন তো।
আথিয়া বেগম আয়েশাকে ফোন ধরিয়ে দিয়ে চলে গেলেন। বলো। 5 মিনিটে ছাদে যাবি, আদনান 1 ঘন্টা যাবৎ দাঁড়িয়ে আছে।